দেখো আমরা যেটা এখন আলোচনা করব সেটা হচ্ছে চার্লসের সূত্র। মানে চার্লসের সূত্র আমরা দেখে আসছি ফিজিক্সের লাস্টের অধ্যায়ে, সেখানে বলা ছিল ভি ইজ প্রপোর্শনাল কি টি। চার্লস কিন্তু সরাসরি এটা বলে নাই যে ভি ইজ প্রপোর্শনাল টু টি। সে বলছে যদি স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাসের ফলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার গ্যাসের আয়তনের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস ঘটে। মানে ব্যাপারটা খুবই লেন্দি একটা জিনিস। এটা সহজভাবে যদি বলি তাহলে দেখা যাইতেছে যে যেহেতু বলছে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে যে গ্যাস, মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে গ্যাসের একটা আয়তন আছে, সেটাকে বলা হয় কি ভি নট। ঠিক আছে, মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে। এখন সে বলছে যদি তাপমাত্রা 1 ডিগ্রি বাড়াও তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে যে আয়তন ছিল তার 1/273 অংশ করে কি করবে, বৃদ্ধি পাবে। আর যদি তাপমাত্রা 1 ডিগ্রি কমাও তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে যে আয়তন ছিল সে আয়তনের 1/273 অংশ কি করবে, হ্রাস পাবে। তো যদি চিন্তা করি যে 1 ডিগ্রি সেন্টিগ্রেডের আয়তনটা কত হবে, মানে V1, সেটা হবে কত, আদি আয়তন মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের আয়তন V নট প্লাস 0 ডিগ্রি সেন্টিগ্রেডের যে আয়তন ছিল তার 1/273 অংশ বৃদ্ধি পাইছে। তার মানে কি এই আদি আয়তনের সাথে সেটা কি হবে, যোগ। এখন যদি -1 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি আয়তনটা বের করতে চাই, তার মানে আমি তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কি করছি, 1 ডিগ্রি কমাইছি, তখন আয়তন হবে ভি নট মাইনাস ভি নট ডিভাইডেড 273। এখন দেখো নির্দিষ্ট দুইটা টেম্পারেচার T1 ডিগ্রি সেন্টিগ্রেড এবং T2 ডিগ্রি সেন্টিগ্রেডে গ্যাসের আয়তন কত হবে সেটা আমরা একটু দেখার ট্রাই করি। তো দেখো VT1 মানে VT1 ইকুয়াল টু হবে কি ভি নট প্লাস T1 ভি নট ডিভাইডেড কি 273 এবং VT2 হবে হইতেছে আদি আয়তন ভি নট যোগ T2 ভি নট ডিভাইডেড 273। এখন দেখো আমি যদি এটাকে সমীকরণ 1 দিই আর এইটাকে যদি আমি সমীকরণ 2 দেই আর 1 আর 2 যদি অনুপাত করি তাহলে ব্যাপারটা দাঁড়াবে যে VT1 ডিভাইডেড VT2 ইকুয়াল টু ভি নট কমন নিলে 1 প্লাস T1/273 ডিভাইডেড ভি নট 1 প্লাস T2 ডিভাইডেড 273। তো এখন ভি নট কেটে দাও, তাহলে এখানে আসবে VT1 ডিভাইডেড VT2 ইকুয়াল টু, আমি ওখানে কি করবো, লসাগু করে যোগ বিয়োগ করে দিব। তাহলে আস্তে আস্তে 273 প্লাস T1 ডিভাইডেড কি 273 আবার 273 প্লাস T2 ডিভাইডেড কি 273। এখন দেখো এখান থেকে লেখা যাইতেছে VT1 ডিভাইডেড VT2 ইকুয়াল টু 273 যোগ T1 273 যোগ T2। এখন আমি আগে বলছিলাম যে T1 আর T2 দুইটা টেম্পারেচার, এটা কি ডিগ্রি সেন্টিগ্রেডে। তো আমরা যখন ডিগ্রি সেন্টিগ্রেডের টেম্পারেচারকে কেলভিন স্কেলে রূপান্তর করি সেটা কি বললাম, যদি সাপোজ চিন্তা করো 25 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে আমি যদি কেলভিন করতে চাই তাহলে আমি কি করতাম, এইটার সাথে মানে এটাকে যদি T1 ধরি তাহলে কি করতাম 273 যোগ কি করতাম 25 করতাম। দেখো এখানে কি আসছে 273 যোগ T1 আর 273 যোগ T2, তার মানে এই T1 আর T2 ডিগ্রি সেন্টিগ্রেডকে যদি আমি এটা কেলভিনে প্রকাশ করি সেটা কি বড় হাতের T1 আসবে, এটা যদি কেলভিনে প্রকাশ করি সেটা কি বড় হাতের T2 আসবে। কারণ 273 কোনো টেম্পারেচার মানে সেন্টিগ্রেডে কোনো টেম্পারেচারের সাথে 273 যোগ করার মানেই হইতেছে সেটাকে কেলভিনে রূপান্তর করা। তাহলে এটাকে আমি বলতে পারি VT1 ডিভাইডেড VT2 ইকুয়াল টু T1 ডিভাইডেড কি T2। তাহলে ভালো করে খেয়াল করে দেখো, আমি যদি এই টেম্পারেচারকে V1 ধরি আর এই টেম্পারেচারকে কি ধরি V2 ধরি, তাহলে লেখা যাবে V1/V2 ইকুয়াল টু T1/T2। তাহলে এখান থেকে আমি লিখতে পারি না V ইজ প্রপোর্শনাল টু T। দেখো এইটাই হইতেছে আমার চার্লসের সূত্র। এটাকে একটু ভাঙ্গায় লেখার পরে এটা চলে আসছে। তো দেখো আমি বলছিলাম VT1 ইকুয়াল টু V1 প্লাস T1 ভি নট ডিভাইডেড কি 273। এখন যদি এই টেম্পারেচারকে -273 ডিগ্রি আমি ধরি, মানে -273 ডিগ্রি সেন্টিগ্রেডে ওই গ্যাসের আয়তনটা কত হবে সেটা যদি বের করতে চাই তাহলে সেইটাকে আমি ধরলাম ভি থিটা বা V-273 ইকুয়ালটা আসবে কি ভি নট, এই T1 এর ভ্যালু তখন কত হবে বলো তো, -273 হবে না, হ্যাঁ -273 ভি নট ডিভাইডেড কি 273 ভি নট। তাহলে এখান থেকে আসতেছে কত, 0। তাহলে আমরা থিওরিটিক্যালি এখান থেকে দেখাইতে পারি যে -273 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে কোনো গ্যাসের আয়তন কত হয়, 0 হয়। এটা কিন্তু বাস্তবে কখনোই সম্ভব না, ঠিক আছে। যখন তুমি টেম্পারেচারে কমাইতে থাকবা তখন দেখা যাবে কি একটা সময় গ্যাসটা তরলে পরিণত হবে, আর আরও যদি টেম্পারেচার তুমি কমাইতে থাকো দেখবা যে সে গ্যাসের আয়তন 0 হওয়ার আগে কি হইতেছে,
তোমার কঠিন বস্তুতে রূপান্তরিত হইতেছে। তার মানে এই যে -273°C টেম্পারেচারে কোনো গ্যাসের আয়তন কি হইতেছে 0, এটা শুধুমাত্র থিওরিটিক্যালি সম্ভব, বাস্তবে সম্ভব নয়। যে এই টেম্পারেচারকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। তার মানে পরম শূন্য তাপমাত্রা হইতেছে সেই তাপমাত্রা যেই তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন থিওরিটিক্যালি মানে তাত্ত্বিকভাবে শূন্য হয়। ঠিক আছে, এখন দেখো যে কাজটা আমরা করব সেটা হইতেছে যে এই যে চার্লসের সূত্রটা আছে, চার্লসের সূত্রের যে প্রয়োগটা আছে তা নিয়ে একটু আলোচনা করব। তো দেখো আমরা এই কাজটা কি করতেছি, চার্লসের সূত্র বলছে ভি ইজ প্রপোর্শনাল টু টি, তার মানে ভি ইকুয়াল টু কি কেটি, এই টাইপের কিছু একটা। তো আমি এখন যদি গ্রাফ প্লট করি তাহলে কেমন আসবে দেখো। তো আমি বলছি ভি ভার্সেস কি টি, মানে টি তো টেম্পারেচার, ভি হইতেছে আয়তন। এই আয়তন কোন আয়তন? এই আয়তন কিন্তু তোমার হইতেছে তাপমাত্রা বাড়ার সাথে সাথে যে আয়তন হইতেছে সেইটা। এখন দেখো এই গ্রাফকে আমি কিন্তু y = mx আকারে লিখতে পারি না। তার কারণ হইতেছে এইখানে টেম্পারেচার যদি আমি 0 ডিগ্রি ধরি, দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেডে এই গ্যাসের একটা আয়তন ছিল, সেটাকে আমরা কি ধরছি ভি নট। তাহলে ভি নটের কি আছে, একটা ভ্যালু আছে। সাপোজ চিন্তা করলাম সেটা ধরো ভ্যালু হইতেছে এইটা, এই ভ্যালু কি এইটা। তাহলে এই গ্রাফটা কেমন হবে? এই গ্রাফটা হবে হইতেছে তোমার y = mx + c আকারে একটা গ্রাফ। তার মানে y অক্ষকে নির্দিষ্ট অংশ কর্তন করবে এই টাইপের একটা গ্রাফ। সাপোজ চিন্তা করো এইটা যদি -273°C হয়, তার মানে এই পজিশনে এসে x অক্ষকে কি করবে, এই গ্রাফটা সেট করবে। x অক্ষকে সেট করা মানে আলটিমেটলি ভিটি কি 0 হয় না? আমরা বলছি যে থিওরিটিক্যালি তোমার হইতেছে -273°C কোন একটা গ্যাসের আয়তন কি হইতেছে 0 হইতেছে। তার মানে এই গ্রাফটা হবে এমন। আমরা বয়েলের সূত্র বলছিলাম ভি ইজ প্রপোর্শনাল টু 1/p, যেখানে কি টিটা কনস্ট্যান্ট বা স্থির। আর আমরা চার্লসের সূত্র বলছিলাম ভি ইজ প্রপোর্শনাল টু টি, সেটা হইতেছে যেখানে প্রেশারটা কি কনস্ট্যান্ট। এখন যদি এমন হয় যে প্রেশার এবং টেম্পারেচার দুইটাই কনস্ট্যান্ট না, তাহলে সেক্ষেত্রে এই সূত্রটাকে আমি কিভাবে লিখতে পারি? দুইটাকে আমি যদি সমন্বয় করি তাহলে আমি লিখতে পারি না ভি ইজ প্রপোর্শনাল টু টি/পি। এটাকে আমি যদি ভাঙ্গায় লিখি তাহলে পিভি ইকুয়াল মানে প্রপোর্শনাল কি টি, এটাকে আমি লিখতে পারি পিভি/টি ইকুয়াল টু কি কনস্ট্যান্ট। তার মানে আমি আগে বলছিলাম যে বয়েলের সূত্রে আমার মানে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে আর চার্লসের সূত্রে আমার প্রেশার কনস্ট্যান্ট থাকে। আর এখন যদি এমন কন্ডিশন আসে যে টেম্পারেচার এবং প্রেশার কোনোটাই কনস্ট্যান্ট না, তাহলে আমার এইরকম একটা রূপ চলে আসবে। ঠিক আছে, এখন দেখো যে নির্দিষ্ট একটা টেম্পারেচার T1 এ কোনো গ্যাসের আয়তন যদি কি হয় V1 হয়, আর প্রেশার যদি কি হয় P1 হয়, ঠিক নির্দিষ্ট একটা টেম্পারেচার T2 তে গ্যাসের আয়তন হবে কি V2, তার মানে প্রেশার হবে কি P2। তাহলে এই সমীকরণকে আমরা এইভাবে লিখতে পারি যে এইরকম হতে পারে P1 V1/T1 = P2 V2/T2। এইটা হইতেছে গ্যাসের সমন্বয় সূত্রের একটা বহিঃপ্রকাশ। এটা হইতেছে গ্যাসের সমন্বয় সূত্রের বহিঃপ্রকাশ। এখন আমরা যে সূত্রটা দেখব সেটা হইতেছে অ্যাভোগাড্রো সূত্র। তো অ্যাভোগাড্রো সূত্র আমাদের কি বলছে? অ্যাভোগাড্রো সূত্র বলছে যে টেম্পারেচার এবং প্রেশার দুইটাই স্থির, মানে স্থির তাপমাত্রা এবং চাপে। আগে দেখছিলাম যে বয়েলের সূত্রে একটা কি থাকতো প্যারামিটার মানে স্থির থাকতো, চার্লসের সূত্র কি একটা প্যারামিটার স্থির থাকতো। মানে বয়েলের সূত্রে টেম্পারেচার স্থির থাকতো, চার্লসের সূত্রে কি থাকতো প্রেশার স্থির থাকতো। কিন্তু অ্যাভোগাড্রো সূত্রতে আমরা দেখতে পাইতেছি টেম্পারেচার প্রেশার দুইটাই স্থির। তো অ্যাভোগাড্রো সূত্র কি বলছে? স্থির তাপমাত্রা ও চাপে সমান আয়তনের গ্যাসে সমান সংখ্যক অণু থাকে, সমান আয়তনের গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। তার মানে এইটার প্রেজেন্টেশন হইতেছে ভি ইজ প্রপোর্শনাল কি টি। তো অ্যাভোগাড্রো সূত্র কি বলছে যে স্থির তাপমাত্রা এবং চাপে সমান আয়তনের গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। এখন দেখো তো আমরা তো এখানে এন যেটা বুঝাইছি সেটা কিন্তু অণুর সংখ্যা না, এটা আমরা কি বুঝাইছি মোল সংখ্যা না। এন দিয়ে কিন্তু আমরা অণুর সংখ্যা বোঝাই না, এটা বুঝাইছি কি মল সংখ্যা। একটু ভালো করে খেয়াল করে দেখো যে অণুর সংখ্যা আর মল সংখ্যা মোটামুটি কি একই ধরনের। আমরা অ্যাভোগাড্রোর প্রকল্প থেকে দেখছি যে এক মোলে তোমার হইতেছে 6.02 গুণন 10⁻23 কি থাকে অণু থাকতে পারে, পরমাণু থাকতে পারে, তোমার আয়ন থাকতে পারে। এখন দেখতে হবে সেই মোলটা আসলে কিসের। তাহলে আমরা ওই যে অ্যাভোগাড্রো সূত্রতে বলছে যে স্থির তাপমাত্রা এবং চাপে সমান আয়তনের গ্যাসে সমান সংখ্যক অণু থাকে, এইটাকে আমরা কি মোল দিয়ে কনভার্ট করতে পারি। তো অ্যাভোগাড্রো যেটা বলছে এটা আসলে কি বলছে আমরা একটু দেখার ট্রাই করি। সাপোজ চিন্তা করো এটা কার্বন ডাই অক্সাইড আর এইখানে একটা গ্যাস নিলাম, সেটা হইতেছে কি অক্সিজেন। এখন
একটু খেয়াল করে দেখি, এখন বুঝাইছে এই পাত্রের আয়তন হইতেছে আমার কি ভি, আর এই পাত্রের আয়তন হইতেছে কি 2v, মানে এই পাত্রের ডিরেক্ট ডবল আয়তন হইতেছে এইটা, যেই পাত্রে কার্বন ডাই অক্সাইড আছে, আর এই পাত্রের আয়তন হইতেছে কি ভি, যেটাতে অক্সিজেন আছে। আমি এখন ধরলাম এইটার টেম্পারেচার, এইটার মানে এইটার টেম্পারেচার যেই টেম্পারেচার আছে, এই বাক্সটাও কি আছে ঠিক একই টেম্পারেচার আছে, এইটার উপর যে প্রেশারটা আছে ঠিক এইটার উপরে কি আছে একই প্রেশার আছে। আমি বলতে পারি এখন যেহেতু অ্যাভোগাড্রোর সূত্রটা বলছে ভি ইজ প্রপোর্শনাল কি টি, তার মানে এইখানে যেহেতু আয়তন এইটার দ্বিগুণ, তার মানে আমি কি বলতে পারি না এইখানে যে মোল সংখ্যা আছে এটাকে আমি যদি n1 ধরি, আর এইখানে যে মোল সংখ্যা আছে সেটাকে যদি n2 ধরি, তাহলে কি আমি বলতে পারি না n1 = 2n2, সরি আমি কি বলতে পারি না তোমার হইতেছে n2 = 2n1, তার মানে এইখানে অক্সিজেনের যে মোল মানে অণুর সংখ্যা আছে বা মোল সংখ্যা আছে তোমার হইতেছে তার চেয়ে দ্বিগুণ পরিমাণ মোল সংখ্যা মানে অণু সংখ্যা আছে কোথায় কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে। আর আরেকভাবে দেখতে পারি আমরা, সেটা হইতেছে দেখো এইটার আয়তন হইতেছে আমার v/2, আর এইটার আয়তন হইতেছে কি ভি, এখানেও আমার কি আছে অক্সিজেন আছে, এখানে আমার আছে কি কার্বন ডাই অক্সাইড। ভালো করে খেয়াল করে দেখি, তাহলে কি হইতেছে দেখো এইখানে যদি আমার টেম্পারেচার টি থাকে, এখানেও টেম্পারেচার যদি টি থাকে, এখানে প্রেশার যদি পি থাকে, এখানেও প্রেশার যদি পি থাকে, তার মানে দুইটা পাত্রে কি থাকতেছে টেম্পারেচার আর প্রেশার কি থাকতেছে স্থির থাকতেছে। সেই কন্ডিশনে আমরা বলতে পারি সেটা হইতেছে যে এইখানে অণু সংখ্যা যদি কি হয় n1 হয়, এইখানে অণু সংখ্যা যদি কি হয় n2 হয়, তাহলে n2 সমান আমি লিখতে পারি 2n1। দেখো আমরা বয়েলের সূত্রতে কি দেখছিলাম P is proportional to 1/v, যেখানে আমার কি থাকতো T কনস্ট্যান্ট। আমার চার্লসের সূত্র দেখছিলাম V is proportional কি T, এখানে কি থাকতো P কনস্ট্যান্ট। আর অ্যাভোগাড্রোর সূত্রে আমি বলছি V is proportional কি মোল সংখ্যা, যেখানে P T দুইটাই কনস্ট্যান্ট। এখন দেখো যদি টেম্পারেচার প্রেশার কোনোটাই কনস্ট্যান্ট না থাকে, তাহলে এই তিনটা সূত্রকে আমি যদি সমন্বয় করি তাহলে আমাদের কেমন আসবে। তো দেখো বয়েলের সূত্রকে এভাবে লেখা যায়, বয়েলের সূত্রকে লেখা যায় এইভাবে ঠিক V is proportional to 1/p। দেখো তিন এই একই পাশে কি আছে V আছে, এখন আমি কি লিখতে পারি না V is proportional Tn/p, তো এটাকে আমি লিখতে পারি PV is proportional Tn, এখানে লিখতে পারি PV/NT is proportional কি কে, এটাকে আমি লিখতে পারি আমি সরি এটা হচ্ছে ইকুয়াল টু কি কে, এটাকে আমি লিখতে পারি PV = NKT। এখানে কে কিছুই না, আসলে কে একটা ধ্রুবক। তো দেখো যদি কে একটা নির্দিষ্ট ধ্রুবক হয়ে থাকে তাহলে বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে কি কে এর মানটা কি আসতো বিভিন্ন রকম আসতো। কিন্তু আমি যদি এমন একটা কন্ডিশন কল্পনা করি স্থির তাপমাত্রা এবং চাপ, স্থির তাপমাত্রা এবং চাপ, আর মোল সংখ্যা যদি আমি ধরি কি 1 মোল, তো দেখো তো আমরা অ্যাভোগাড্রোর প্রকল্প থেকে কি দেখছি স্থির তাপমাত্রা ও চাপে 1 মোল গ্যাসের আয়তন সর্বদা কি থাকে বলো তো ধ্রুব থাকে, আর সেই মানটা কত সর্বদা কি থাকে 22.4 লিটার থাকে। তাহলে ব্যাপারটা দেখো এটা যদি আমার 1 হয়, এইটা যদি আমার মানে এসটিপি হয়, ভালো করে স্থির তাপমাত্রা চাপ বলতে কি এটা এসটিপি বোঝাইতেছে, ঠিক আছে এসটিপি মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, আর প্রেশার হইতেছে কি 1 অ্যাটমসফিয়ার। তাহলে এইটা যদি আমার কি হইতো 0 ডিগ্রি সেন্টিগ্রেড হইতো, আর এইটা যদি 1 অ্যাটমসফিয়ার হইতো, মানে এসটিপি যদি আমরা কন্ডিশন কল্পনা করতে পারতাম 1 মোল গ্যাসের জন্য আয়তন সর্বদা কি হইতো 22.4 লিটারই হইতো, ঠিক আছে। তাহলে এই জন্য আমরা এই যে গ্যাসের ক্ষেত্রে মানে বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে বিভিন্ন বিভিন্ন মান ব্যবহার না করে আমরা এই কে রিপ্লেস করি তোমার হইতেছে সার্বজনীন গ্যাস ধ্রুবক আর দিয়ে, সার্বজনীন গ্যাস ধ্রুবক আর দিয়ে। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে R = PV/NT। এখন দেখো আর এর একটা সিগনিফিকেন্স আছে, আর এর সিগনিফিকেন্সটা কি সেটা একটু আমরা দেখার ট্রাই করি। তো দেখো যদি n = 1 মোল হয়, n = 1 মোল হয়, আর T যদি টেম্পারেচার বৃদ্ধি হয় সেটা যদি 1 কেলভিন হয়, তো আমরা আর এর সংজ্ঞাতে বলতে পারি যদি 1 মোল গ্যাসের টেম্পারেচার বা তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করার